everyone, welcome to my channel. This is Saima Jacket Pia. আজকে আলোচনা করব 4 অ্যাক্টের প্লে ইউ নেভার ক্যান টেল নিয়ে। এটা লিখেছেন জর্জ বার্নার্ড শো। এটা পাবলিশ করা হয়েছে এটা ফার্স্ট পারফর্ম করা হয়েছিল রয়্যাল থিয়েটারে। আর এখানে যে সময়টার কথা বলা হয়েছে সেটা হচ্ছে 1896 সাল অগাস্টের টাইম। আর সেটিংসটা রাখা হয়েছে ইংল্যান্ডের সি সাইডের একটা রিসর্ট যার নাম হচ্ছে ম্যারিন হোটেল। আর এই প্লের মধ্যে আমরা লাভ অ্যান্ড ম্যারেজের একটা থিম দেখতে পাই। এছাড়া ফেমিনিজমের প্রভাবে পরিবারের মধ্যে যে কতটা বিশৃঙ্খলা তৈরি হয় এটাও এখানে দেখানো হয়েছে। আর হচ্ছে সোশ্যালিজম এবং মিসআন্ডারস্ট্যান্ডিং, এগুলাই হচ্ছে এই প্লের থিম। ঠিক আছে, এখানে যে টাইটেলটা বলা হয়েছে ইউ নেভার ক্যান টেল, এটা দ্বারা বলা হয় কি ভবিষ্যতে কি হবে এই জিনিসটা আমরা কেউ বলতে পারি না। কখন কার সাথে কার বিয়ে হচ্ছে, কখন কার আইডিওলজি চেঞ্জ হয়ে অন্যরকম হয়ে যাচ্ছে, এই সব কিছু আমরা কেউই বলতে পারি না। এই যে ভবিষ্যৎ যে একটা অনিশ্চিত, আমরা বলতে পারি না, এটা থেকে এই টাইটেলটার নাম রাখা হয়েছে ইউ নেভার ক্যান টেল। কারণ আমরা এই প্লেতে দেখি কি বিভিন্ন ঘটনা ঘটে যে ঘটনাগুলো টোটালি ঘটার কথাই ছিল না। ঠিক আছে, ক্যারেক্টারগুলো নিয়ে বলি। প্রথম আমরা একটা দম্পতি দেখতে পাবো যারা গত 18 বছর ধরে সেপারেটেড। প্রথমে আসেন মহিলাটাকে নিয়ে বলি, কারণ লেডিস ফার্স্ট। এই ভদ্র মহিলা হচ্ছে একজন ফ্যামিনিস্ট যার নাম হচ্ছে মিসেস ক্ল্যান্ডন, এবং সে খুবই মডার্ন টাইপের ভদ্র মহিলা। তার আইডিওলজি তার হাজব্যান্ডের সাথে কিছুতে ম্যাচ করে না, তাই তিনি তার হাজব্যান্ডকে ছেড়ে পর্তুগালে চলে যান 18 বছর আগে। ঠিক আছে, তার 3টা সন্তান নিয়ে চলে যান। তাহলে বোঝা যাচ্ছে ভদ্রমহিলা কতটা মডার্ন, 3টা ছেলে মেয়ে জামাই রেখে চলে গেছে। এরপর আসেন তার হাজব্যান্ডের কাছে আসি, মিস্টার ক্র্যাম্পটন। এই ভদ্রলোক প্রায় 60 বছর যার বয়স, আমরা বলতে পারি 57-60 এরকম, এবং তিনিও কোনো অংশে কম না। তিনিও খুবই জিদ্দি এক ধরনের মানুষ এবং খুবই রাগী টাইপের একজন মানুষ। এবার আসেন তাদের 3 ছেলে মেয়ের কাছে যায়। তাদের বড় মেয়ের নাম হচ্ছে গ্লোরিয়া, যার বয়স 20 বছর, এবং এই মেয়েটাও কিন্তু তার মায়ের মতো ফেমিনিস্ট। এই মেয়ের লাভার হিসেবে আমরা দেখতে পাই ডক্টর ভ্যালেন্টাইন নামক একজন ডেন্টিস্টকে, যে ভদ্রলোকের বয়স 30 ইয়ার্স, এবং এই ভদ্রলোক মূলত আমাদের নায়িকার বাবার বাসায় ভাড়া থাকেন। এবার আসেন গ্লোরিয়ার যমজ 2 ভাই বোনের কাছে আসি। ফার্স্ট বোনের নাম হচ্ছে ডলি, যার বয়স 18 বছর, খুবই ভালো একটা মেয়ে। আর তার ভাই হচ্ছে ফিলিপ। তারা যেহেতু যমজ, দুইজনের বয়সই 18 বছর, এবং ফিলিপ খুবই দূরদর্শী টাইপের ছিল, যেমন ছেলেরা হয়ে থাকে আর কি, একটু দুষ্টামিও করে এই টাইপের। তারপর তাদের একটা লয়ার ছিল, অথবা আমরা বলতে পারি ফ্যামিলি অ্যাডভাইজার কিংবা ফ্যামিলি ফ্রেন্ড, যার নাম হচ্ছে ফিঞ্চ ম্যাককোমাস। ঠিক আছে, এই ভদ্রলোক তাদের বিভিন্ন প্রবলেম সলভ করে, এবং তাদের মায়ের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। একসময় তাদের মাকে ভালোবাসতো, কিন্তু ফ্যামিনিস্ট হওয়াতে তাদের আইডিয়া ম্যাচ হয়নি, বিভিন্ন কারণে তাদের বিয়েটা হয়নি। তারপর এখানে যে আমরা একটা হোটেল দেখেছি না, প্রথমে বললাম সেটিং ম্যারিন হোটেল। ওই ম্যারিন হোটেলের একটা ওয়েটার আছে, সে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার নাম হচ্ছে ওয়াল্টার বোন, এবং তার একটা ছেলে রয়েছে, সে বর্তমানে একজন ব্যারিস্টার, এবং কুইনের প্রাসাদে সে কাজ করছে। বিভিন্ন ফ্যামিলি রিলেশনশিপের প্রবলেম নিয়ে সে কাজ করে, তার নাম হচ্ছে ওয়াল্টার বোহান। ঠিক আছে, এখানে ক্যারেক্টারগুলোর নামগুলো নিয়ে অনেক সময় আমি একটু কনফিউজড হয়ে যাব, তাই যদি আমি হাজব্যান্ড ওয়াইফের নাম ধরি তাহলে বুঝবেন যে আমরা ওই মিস্টার অ্যান্ড মিসেসের কথা বলছি। ঠিক আছে, তাহলে কনফিউজড হবেন না। ঠিক আছে, তাহলে স্টার্ট করি। শুরুটা হয় অগাস্টের কোনো একটা মর্নিংয়ে 1896 সালে একটা ডেন্টিস্টের অফিসে। আমরা দেখি কি মিস্টার ভ্যালেন্টাইন নামক একজন 30 বছরের ডেন্টিস্টের অফিসে ডলি নামক একটা পেশেন্ট আসে। তো সে খুব খুশি হয়ে যায় ডলি যখন আসে, কারণ গত 6 সপ্তাহ ধরে তার কোনো পেশেন্ট আসেনি। ঠিক আছে, এবং সে এই যে বাসাটাতে ভাড়া আছে, রেন্ট নিয়ে অফিস করেছে, এটার রেন্টটাও সে দিতে পারছে না, কারণ তার কাছে কোনো পেশেন্টই আসছে না। তো সে ডলিকে বলে যে তুমি আমার ফার্স্ট পেশেন্ট। তখন ডলি কিছুটা অবাক হয়, কারণ ডলি মাত্র ইংল্যান্ডে এসেছে পর্তুগালের একটা শহর থেকে, এবং শহরটার নাম হচ্ছে মাদেইরা।
এবং দেখা যাচ্ছে কি ডলি কিছুটা একটু কনফিউজ হয় যে মানে কেমন ডাক্তার না কেমন হবে, আমাকে ঠিকভাবে ট্রিট করতে পারবে কিনা। তারপর আমরা দেখি কি ভ্যালেন্টাইন খুব সুন্দরভাবে ডলির দাঁতটাকে তুলে ফেলে, মানে যে কাজে সে এসেছিল সেই কাজটা করতে পারে। তো ডলি থেকে সে তার চার্জ নেয় 5 শিলিংস। তো পরবর্তীতে আমরা দেখি কি এই ভদ্রলোক প্রত্যেকটা কাজের জন্য 5 শিলিংসই নেয়। তখন ডলি জিজ্ঞেস করে এমন কেন? তো তখন সে বলল কি আসলে আমি চাই সবাই আমাকে 5 টাকার ডাক্তার, মানে ওই টাইপের একটা মানে নাম আমাকে ডাকুক, 5 শিলিংসের ডক্টর বলুক, এই জন্য কিছুটা মানে হাস্যরসাত্মক ভাবে সে এর কথাটা বলে আর কি। এটা কিন্তু একটা তামিল সিনেমাও আমরা কিন্তু দেখছি, আপনারা দেখছেন কিনা জানি না, সামান্তা আছে। যাই হোক, এরপর পরবর্তীতে আমরা দেখতে পাই কি মানে ডলির সাথে তার একটা কথাবার্তা এভাবে চলতে থাকে। তো ডলির সাথে আমাদের ডলি কিন্তু একা আসেনি, ঠিক আছে। সে তার ভাইকেও নিয়ে এসেছে। তার ভাইয়ের নাম হচ্ছে ফিলিপ এবং সে চেম্বারের ভিতরে ঢুকে যায়। তো ফিলিপ যখন চেম্বারে ঢুকেছে সে আশেপাশটা দেখতে থাকে এবং দেখে সে বুঝতে পারে যে এই ভদ্রলোক একটু গরিব প্রকৃতির ডাক্তার এবং সে একাই এখানে বসবাস করে, এটা সে বুঝতে পারে। এবং তাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ টাইপের বন্ডিং তৈরি হয়ে যায় কিছুক্ষণের মধ্যে। তো ফিলিপ এবং ডলি দুইজনেই এই ডাক্তারটাকে বলে আজকে দুপুরে আপনি আমাদের সাথে লাঞ্চ করবেন। তো ডলিদেররা যখন ইনভাইট করছে ডাক্তার সাথে সাথে হ্যাঁ বলে না। সে বলে না না আমি যেতে পারবো না, কারণ হচ্ছে এখনো আমি তোমাদের বাবার পরিচয় বা তোমাদের সম্পর্কে জানি না, এখন হুট করে লাঞ্চ করতে যাব, এরকম কথা সে বলে। যাই হোক, শেষ পর্যন্ত সে রাজি হয় লাঞ্চে যেতে এবং লাঞ্চে যাওয়ার জন্য তাকে যে কাপড় চেঞ্জ করতে হবে তাই সে ভেতরে চলে যায়, ঠিক আছে। তো এরপর আমরা দেখি কি এখানে এই যে টুইনের মা এবং বোন চলে আসে। কারণ হচ্ছে তারা অনেকটা সময় ধরে হোটেলে যায়নি, এতক্ষণ ধরে ডাক্তারের চেম্বারে কি করছে তাদের একটু টেনশন হচ্ছিল। তাই আমরা মিসেস ক্ল্যান্ডন এবং গ্লোরিয়াকে দেখি কি ডাক্তার ভ্যালেন্টাইনের অফিসে চলে এসেছে, ঠিক আছে। আসার সাথে সাথে ওই ছেলে মেয়ে দোনোটা মাকে একদম অ্যাটাক করে এরকম, মানে বলো আমাদের বাবাকে। কারণ দেখা যাচ্ছে কি বাবার পরিচয়টা অনেক ইম্পর্টেন্ট, মানুষ জিজ্ঞেস করে যে আমাদের পরিচয় কি, এসে আমরা তো জানি না যে আমাদের বাবাকে, তুমি আমাদেরকে কখনোই বলনি। তো তখন এই ভদ্র মহিলা বলে যে বাবার পরিচয়টা ইম্পর্টেন্ট না, কারণ বাবা কোনো প্রয়োজন হয় না, কারণ সে তো ফ্যামিনিস্ট, তাই সেভাবেই সে আনসার দিয়ে বাবার পরিচয়ের প্রয়োজন নেই, বাবার কি দরকার। বাবার যে আন্ডারে যারা থাকে তারা উইক, বিভিন্নভাবে তার ছেলে মেয়েকে বোঝায়। তারাও আর কোনো কথা বলে না। এরপর ডক্টর ভেতর থেকে তাদের সামনে আসে। তো আসার পর প্রথম দেখায় আমাদের নায়িকা গ্লোরিয়ার প্রেমে পড়ে যায়। মেয়েরা পেহলা পেহলা প্যার, অনেকটাই টাইপের বাংলা সিনেমার মতো, মনে হচ্ছে যেন পিছনে গান বাজছে, ভায়োলিন বাজছে, এরকম একটা অবস্থা। সে গ্লোরিয়ার প্রেমে পড়ে যায়, কিন্তু গ্লোরিয়া তো ফ্যামিনিস্ট, সে কোনো ইন্টারেস্টই দেখালো না, ঠিক আছে। তারপর আমরা দেখি কি মোটামুটি এই ভদ্রমহিলা মিসেস ক্ল্যান্ডনের ফ্যামিলির সবাই সে ডাক্তারের চেম্বারে বসা, ডাক্তারও সেখানে বসা। তো তখন ডাক্তারের মেড এসে তাকে জানায় যে আপনার সাথে ল্যান্ডলর্ড কথা বলতে চায়। তো তখন আমাদের ডক্টর কি বললো, ডাক্তার বললো কি আপনি গিয়ে বলেন যে আমার 4জন পেশেন্ট আছে, আমি একটু পরে তার সাথে কথা বলবো। তো মিসেস ক্ল্যান্ডন একটু অবাক হয়, কি রে ভাই তুমি মিথ্যা কথা কেন বললা? তখন বলে আসলে আমি ঠিকভাবে আমার টাকাটা পরিশোধ করতে পারছি না, আমার কোনো পেশেন্ট নেই, যার কারণে ল্যান্ডলর্ড আমাকে বের করে দিতে চাচ্ছে। এখন এটা যদি বলি যে আমার পেশেন্ট এসেছে তাহলে আমার অবস্থাটা কিছুটা কি হবে, ঠিক হবে, এবং তিনি আমাকে আরো কিছুদিন এখানে থাকতে দিবে। তো মিসেস ক্ল্যান্ডন অবস্থাটা বুঝতে পারে। এরপর আমরা দেখি কি মিসেস ক্ল্যান্ডন সেখান থেকে তার মেয়ে গ্লোরিয়াকে নিয়ে চলে যায় এবং বলে তুমি তোমার বাড়িওয়ালা এবং তুমি সহ কি আজকে লাঞ্চে আমাদের সাথে আসবা। তারপর তারা দুইজন চলে গেল। এখানে কিন্তু ভাই বোন দুটোটা রয়ে গেল, ফিলিপ এবং ডলি। তারপর পরবর্তীতে আমরা দেখি কি আম, আমাদের যে ল্যান্ডলর্ড আছে, সে ল্যান্ডলর্ড মশাই কিছুটা হচ্ছে যে মানে তার দাঁতে একটু প্রবলেম করছে। তো তিনি কি করলেন, মানে তিনি চিন্তা করছেন যে আমি একটু কি করব, তো আমার দাঁতটা একটু তুলে দাও, এবং তবে এমন ভাবে তুলবে যাতে আমি ব্যথা না পাই, ঠিক আছে। ল্যান্ডলর্ড একে তো বকা দিবে, তার উপর আবার কাজও করাবে। বলতেছে আমি যাতে ব্যথা না পাই, যদি আমি ব্যথা না পাই সেরকম করে দাঁত তুলতে পারো তাহলে তোমার 6 সপ্তাহের যে রেন্ট বাকি আছে সেটা আমি মওকুফ করে দিব। তো ডাক্তার সে কি করলো, তাকে প্রথমে ওই জিনিসটাকে একদম অবশ করে দিল, যাতে করে তার ব্যথাই না লাগে, এবং দাঁতটা তুলে দিল। ভদ্রলোক খুশি হয়ে গেল এবং খুশি হয়ে কি করলো, আহ মানে তার টাকাটা মওকুফ করে দিল। তো তখন সেখানে সে ডলিকে দেখে এবং ডলিকে দেখে তার খুব মায়া লাগে, খুব ইমোশনালি সে ডলিকে দেখতে থাকে। তো তখন ডলি বলে যে আপনি আমাদেরকে এভাবে তাকাচ্ছেন কেন, আপনার বয়স কত, আপনার নাম কি, এ ধরনের কথা। তো
তো তখন সেই ভদ্রলোক বলে আসলে তোমাকে দেখতে অনেকটা আমার মায়ের মতো লাগছে, কারণ এই ডলি কিন্তু তার মেয়ে। ঠিক আছে, কিভাবে কানেকশন হচ্ছে দেখেন। ইউ নেভার ক্যান টেল ভবিষ্যতে কি হবে। তো বলছে মায়ের মতো লাগছে, বলছে আপনি আমাকে মায়ের সাথে কেন তুলনা করছেন, মার সাথে তুলনা না করে। তখন সে খুব রেগে যায়, বলছে আমি আমার মেয়েকে হেট করি। যাই হোক, ও দুই ভাই বোন এই দুইজনকে দাওয়াত করে চলে গেল, এবং এই ভদ্রলোকও রাজি হলো সেখানে যাওয়ার জন্য। এবার সবাই চলে গেল, সময়টা ধরেন 1:30টার টাইম এরকম, মানে অনেকটা লাঞ্চ টাইম, এবং এই দুই ভদ্রলোক মোটামুটি লাঞ্চে যাওয়ার জন্য রেডি। এবার অন্যদিকে আসেন, তাদের হোটেলে কি হচ্ছে, ম্যারিন হোটেলে কি হচ্ছে সেখানে একটু দেখে আসি। ম্যারিন হোটেলে আমরা দেখি কি, যে ভদ্র মহিলা এসেছিল মিসেস ক্র্যাম্পটন, সে কিছুটা উদ্বিগ্ন এবং তার ছেলে মেয়েরা তাদের বাবার পরিচয় জানতে চাচ্ছে, তো এটা তাদেরকে জানাতে হবে। সে কারণে তাদের ফ্যামিলির যে লয়ার আছে, অ্যাডভাইজার আছে, সে ভদ্রলোককে ডেকে আনে। ঠিক আছে, যার নাম হচ্ছে যে ম্যাককমাস, এবং বলে কি তুমি তো জানো সবকিছু, এবং আমি মানে তোমাকে আসলে অনেকদিন দেখিনি তাই তোমাকে ডেকে এনেছি। তখন ম্যাককমাস বলে যে তুমি তো এমন মহিলা না যে অনেকদিন দেখো নয় আমাকে তাই ডাকছো, আগে বলো আসল কারণ কি। কারণ তুমি হচ্ছে ফেমিনিস্ট, এবং তুমি তোমার মেয়েকেও সেভাবে বড় করেছো, সো তুমি আমাকে দেখার জন্য ডাকবা এটা হতে পারে না, আসল উদ্দেশ্য কি। তো তখন আমাদের ভদ্র মহিলা বলেন কি আসলে আমার ছেলে মেয়েরা তার বাবার পরিচয় জানতে চায়, এবং তুমি তো সবকিছুই জানো, তো তুমি তাদেরকে বলে দাও। তখন ম্যাককমাস বলে আসলে তুমি ফেমিনিস্ট, তোমার যে ফেমিনিজমের আইডিয়াটা এটা তুমি তোমার মেয়ে গ্লোরিয়ার মধ্যে না ছড়ালেও পারতে, কারণ এতে করে কি হবে, সে তার মতো করে বড় হতে পারবে না, মানে তোমার মতো একটা বিহেভিয়ার তার মধ্যেও তৈরি হবে। কিন্তু এতে ভদ্র মহিলার কোনো কিছুই আসে যায় না। পরবর্তীতে আমরা দেখি কি ম্যাককমাস তা সবাইকে ডাকে এবং সবাইকে বলে যে আসলে তোমাদের বাবা জীবিত আছে এবং সে এই শহরেই বসবাস করে, এবং পরবর্তীতে বলতে থাকে আর কি, মানে যে আসলে তার বয়স ধরো 60-57 বছরের, এবং তার নাম হচ্ছে মিস্টার ক্র্যাম্পটন, এরকম নাম সবকিছুই বলে। তো এটা এরকম বলার পর ডলি একদম অবাক হয়ে যায়। ডলি বলে যে একটু আগে আমরা যাকে ইনভাইট করে এসেছি তার নামও তো সেম ছিল। তো বলছে আসলে সেই তোমাদের বাবা। তো ডলি একটু এক্সাইটেড হয়, কিন্তু ফিলিপ একটু রেগে যায়, কারণ সে কিছুতে একসেপ্ট করতে পারছে না যে এই ভদ্রলোক তাদের বাবা। এবং যখন শুনে যে আসলে তার আর্থিক অবস্থা ভালো, তখনটা কিছুটা সে কনভিন্স হয়, কারণ আর্থিক অবস্থা টাকা মানেই সুখ। যাই হোক, এরপরে সে কিছুটা খুশি হয়ে গেল, এখানে ম্যাটারটা সলভ হয়ে গেল। তো সবাই চলে গিয়েছে কিন্তু ফিলিপ সেখানে থাকে। তো ফিলিপ তাদের যে ওয়েটার আছে তাকে একটা গেম খেলতে বলে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে সে বলে কি যখন আমাদের গেস্টরা লাঞ্চ করতে আসবে তখন তুমি মিস্টার ক্র্যাম্পটনকে বলবা তার ছেলে মেয়েরাই মূলত তাকে ইনভাইট করেছে, বা আজকে সে তার ছেলে মেয়েদের সাথে লাঞ্চ করতে এখানে এসেছে। ওয়েটারও ঠিক ঠিক তাই করলো। ভদ্রলোক যখন আসলো ভ্যালেন্টাইনের সাথে তখন তাকে বললো কি আসলে আপনি মূলত আপনার ছেলে মেয়েদের সাথে লাঞ্চ করতে এসেছেন, এবং সে খুব রেগে যায়, বলে আমি এই ধরনের মজা একদম পছন্দ করব না। কিন্তু ওয়েটার বলে এটা কোনো মজা না, এটাই সত্যি কথা, কারণ ম্যাককমাস অলরেডি আপনার পরিচয় সবকিছুই তো আপনার ছেলে মেয়েদেরকে বলে দিয়েছে, এবং আপনি তাদের সাথে লাঞ্চ করবেন। এবং মিস্টার ক্র্যাম্পটন খুবই অপ্রস্তুত হয়ে পড়ে, খুব রেগে যায়, ভ্যালেন্টাইনকে বকা দেয়। তো ভ্যালেন্টাইন বলে প্লিজ একটু আপনি ঠান্ডা হন। পরবর্তীতে আমরা সবাইকে দেখি কি তারা একসাথে লাঞ্চ করছে এবং ছেলে মেয়েরা বিভিন্নভাবে তাকে অ্যাটাক করছে। ঠিক আছে, অ্যাটাক করছে যে ব্যাপারটা এরকম, মানে তাকে বিভিন্নভাবে মানে বিরক্ত করছে আর কি, তাদের কারণ তাদের আইডিওলজি মিলে না। গ্লোরিয়া স্পেশালি তার ফেমিনিস্ট আইডিয়াগুলো নিয়ে তার বাবাকে বিরক্ত করছে এরকম। শেষ পর্যন্ত এই ওয়েটার ম্যাটারটাকে সলভ করে, ওয়েটার চেষ্টা করে যাতে তাদের মধ্যে সম্পর্কটা ঠিক থাকে, তারা ঠিকভাবে লাঞ্চটা করতে পারে, লাঞ্চের যে প্রোগ্রামটা এটা যাতে ক্যান্সেল না হয়। সে টপিক চেঞ্জ করতে থাকে, সে বলে আমার ছেলে এরকম ব্যারিস্টার, আমার ছেলে রিলেশনশিপ প্রবলেমগুলো সলভ করে, সে শহরে এসেছে, সে চাইলে আপনাদের প্রবলেম সলভ করবে, এই ধরনের কথা সে বলতে থাকে। তো মোটামুটি তাদের লাঞ্চটা হয়ে গেল। ঠিক আছে, পরবর্তীতে আমরা দেখতে পাই কি আমাদের লাঞ্চ তো হয়ে গিয়েছে, কিন্তু গ্লোরিয়ার সাথে তার বাবার যে একটা ঝগড়া সেটা লাঞ্চের পর পর্যন্ত চলতে থাকে, এবং পরবর্তীতে মিস্টার ক্র্যাম্পটন রাগ করে সেখান থেকে চলে গেল। ঠিক আছে, এবং খুবই আফসোস করে যে তার মা তাদেরকে ভালো একটা ম্যানার্স দিতে পারলো না। এখন আসেন ভ্যালেন্টাইনের কাছে। ভ্যালেন্টাইন তো প্রথম দেখায় ভালোবেসে ফেলেছে গ্লোরিয়াকে। তো তখন সে তার ভালোবাসার কথা জানায়, কিন্তু গ্লোরিয়া তাকে পাত্তা দেয় না। তো তখন ভ্যালেন্টাইন তাকে বোঝানোর চেষ্টা করে, তোমাকে যখন দেখেছি তখন মনে হচ্ছে আমার ভেতর দিয়ে অক্সিজেন যাচ্ছে, এবং গ্লোরিয়াকে বলছে তুমি মানো ইয়া না মানো তুমি কিন্তু সেমই ফিল করেছো।
তো গ্লোরিয়া কিছুটা অ্যাডমিট করে। এরপর বলে, দেখো আমাদের সম্পর্কটা হচ্ছে অনেকটা কেমিক্যাল রিয়াকশনের মতো। যখন কোনো কেমিক্যাল রিয়াকশন হয় একটা নতুন জিনিসের তৈরি হয়। ঠিক তেমনি আমাদের একটা ওমেন আর ম্যানের যখন রিলেশনশিপ হবে তখন তারা কি হবে, একটা নতুন পার্সন দুনিয়াতে আসবে, এভাবে তাকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু গ্লোরিয়া তো তার মায়ের চিন্তাধারায় বিশ্বাসী, সে ফেমিনিস্ট, সে বলে কোনো পুরুষের প্রয়োজন নেই, বিয়ের কোনো প্রয়োজন নেই, বিয়ের কি দরকার, এই হ্যান ত্যান বহুত কিছু। পরে শেষ পর্যন্ত সে রাজি হয় এবং একজন একজনকে অনেকটা খুবই ক্লোজ হয়ে যায়, এরকম একটা অবস্থা। এখন দেখেন মেয়ে তলে তলে প্রেম করবে, মা খবর পাবে না, এটা তো হবে না। আসেন কাহিনীতে টুইস্ট। নেক্সট ডে আমরা দেখি কি ডলি এবং ফিলিপ একটা বোট ট্রিপে যায়, সাথে যায় ডাক্তার সাহেব, ঠিক আছে। এদিকে তারা তো ট্রিপে চলে গেল, গ্লোরিয়া তো তার মায়ের সাথে রয়ে গেল। তো গ্লোরিয়া এবং তার মা কিন্তু বইটই লিখতো ফেমিনিস্ট এসব কিছুই নিয়ে। তো গ্লোরিয়া তখন তার মাকে বলে, আমি যে বইটা লিখছি সেই বইটা কিন্তু এখনো শেষ হয়নি, সেখানে একটা চ্যাপ্টার ইনক্লুড করতে হবে। কেউ যখন প্রপোজ করে তখন কিভাবে রেসপন্স করতে হয় এটা কিন্তু তুমি আমাকে শেখাওনি, তুমি জীবনে আমাকে অনেক কিছু শিখিয়েছো কিন্তু আবার অনেক কিছু শেখাওনি, এভাবে তার মাকে ব্লেম করে। তো তখন আমরা দেখি কি আম, মোটামুটি মাকে এভাবে দোষারোপ করে, মা তো সন্দেহ হয়। পরবর্তীতে আমরা দেখি কি ভ্যালেন্টাইন যখন তাদের সাথে বোটে করে ঘুরতে গিয়েছিল সেখানে একটু ব্যথা পায়। ব্যথা পাওয়ার পর তাকে দুই ভাই বোনে মিলে ডাক্তার টাক্তার দেখায়, তার রুমে দিয়ে আসে। তো তখন গ্লোরিয়া কিছুটা তার প্রতি দয়া বোধ করতে থাকে, তার নিউজটাতে খুব সে দুঃখ পায় এবং তাড়াতাড়ি ডাক্তারকে দেখতে যায়, মানে বন্ধু দেখতে যাবে তো স্বাভাবিক, তার উপরে ভালোবাসা আছে। তো দেখতে গেল, দেখতে যাওয়ার পরে এই ওইদিকে যমজ ভাই বোন ডলি এবং ফিলিপ কি করলো, মাকে গিয়ে লাগিয়ে দিল, দেখো আপু ওই ডাক্তার সাথে প্রেম করছে। তো আচ্ছা যাই হোক, মা এবার কি করবে, মাকে কি করতে হবে, শক্ত হাতে দমন করতে হবে। মাও তাড়াতাড়ি সেখানে পৌঁছায় যায় এবং পৌঁছায় গিয়ে বলে, যাও সবাই এখান থেকে বের হও, আমি এই ডাক্তার সাথে কথা বলবো। তো তখন ভ্যালেন্টাইনকে বোঝানোর চেষ্টা করে, দেখো তুমি এগুলো ঠিক করছো না, এই এম তেন মারা যেমন বলে। তো তখন ভ্যালেন্টাইন বলে যে, দেখেন আপনি খুবই ওল্ড ফ্যাশন একটা মানুষ, মডার্ন ওয়েতে মেয়েকে পালেননি। আপনি মডার্ন ওয়েতে পারলে সে এত তাড়াতাড়ি ভালোবাসার আমার জন্য পাগল হয়ে যেত না। কারণ যে কাজ 18 মাসে করা যায় না সেই কাজ আমি 18 মিনিটে করে ফেলছি, তাহলে বোঝা যাচ্ছে আপনার মেয়ে কতটা ওল্ড ফ্যাশন। ঠিক আছে, মানে একটু ফ্ল্যাটে সে গলে গেল। তো তখন মা এটাতেই বুঝে গেছে যে কি এই ছেলে কোনো নতুন মাল না, সে মাস্ট বি আগে কারোর সাথে প্রেম করছে বা কারোর সাথে ট্রাই মারছে এরকম। তো সে গিয়ে তার মেয়েকে এটা ইনফর্ম করে দেয়। তো গ্লোরিয়া এটাতে কিছুটা রাগ হয়ে যায় বা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে যায়। গ্লোরিয়া বলে, তুমি কি, তাকে এসে জিজ্ঞেস করে, কি রে ভাই তুমি কি আগে কারোর সাথে প্রেম করছো? তখন বলছে, হ্যাঁ আমি প্রপোজ করছি। কারণ হচ্ছে একজন পারফেক্ট মানুষ পাওয়ার জন্য অনেকজনকে ট্রাই করা লাগে, এখন শেষ পর্যন্ত আমি একজন পারফেক্ট তোমাকে পেয়েছি, সো আমি আর কাউকে ট্রাই করবো না, সে অ্যাকসেপ্ট করে। তো গ্লোরিয়া জিনিসটা বুঝতে পারে এবং শেষ পর্যন্ত তাদের প্রবলেমটা এখানে সলভ হয়ে যায়। ঠিক সে সময়ে ফিঞ্চ ম্যাককোমাস সেখানে আসে, ওই যে লয়ারটা। সে এসে বলে যে মিস্টার ক্র্যাম্পটন মানে তোমাদের বাবা যমজ দুই সন্তানের কাস্টাডি চায়, সে তাদের দুজনকে তার কাছে রাখতে চায়। তো তখন প্রবলেমটা তো আরো জগা খিচুড়ি হয়ে গেলো, এখন কি করবে? তখন ম্যাককোমাস বলে যে আমরা ওই ওয়েটারের ছেলে যে বর্তমানে ব্যারিস্টার আছে, সে খুবই ফেমাস এবং সে এই যে ফ্যামিলি রিলেশনশিপের প্রবলেম এগুলো ভালো সলভ করতে পারে। সে আসবে আজকে, আমরা তার সাথে চাইলে জিনিসটা ডিসকাস করতে পারি। ঠিক আছে, তাকে ইনভাইট করা হলো। দিনটা হচ্ছে বছরের প্রথম দিন, পার্টি হচ্ছে এই টাইমে। ঠিক তখনই ওই ভদ্রলোক মিস্টার ওয়াল্টার বোন, বোনের যে ছেলে ছিল, সে আসলো। সে অনেকটা ইয়ার সাথে, এখানে নামটা কিন্তু ভুল দেওয়া হয়েছে, আপনারা আবার এটা নিয়ে আবার কমেন্ট বক্সে ঘ্যান ঘ্যান করিয়েন না যে ছেলের নাম বাবার নাম সেম হয়ে গিয়েছে। তো তারপর দেখা যাচ্ছে কি সে ভদ্রলোক আসলো, অনেকটা হচ্ছে হাতির সুরটাকে মাস্কের মতো ইউজ করে সে সেখানে আসলো, সব কিছু অবজার্ভ করলো এবং সবার সাথে বসলো, ডিসকাস করা শুরু করলো এবং সে অ্যাডভাইস করলো, দেখেন মানুষের সবার চিন্তাধারা একরকম হয় না, একজন হাজব্যান্ড একজন ওয়াইফের চিন্তাধারা একরকম হবে না, তার মানে এ না যে আমরা সেপারেট হয়ে যাব, তারপরে একসাথে থাকতে হয়, কিছু কিছু জিনিস ভালো লাগবে কিছু ভালো লাগবে না, তারপরেও থাকতে হবে। এটা বলে হাজব্যান্ড ওয়াইফের প্রবলেম সলভ করে দেয় এবং ওই ভদ্রলোক ক্র্যাম্পটনকে মানে অনেকটা বোঝায় যে আপনি আপনার ছেলে মেয়ের সাথে থাকেন। তারপর সেও রাজি হয়ে গেল, সে তার ছেলে মেয়ের সাথে একসাথে থাকতে, মানে সবকিছু রেডি, সেও খুশি ভদ্রমহিলাও খুশি। এদিকে আমাদের ভদ্রলোক ডাক্তার সাহেব সে বেঁকে বসলো। ভ্যালেন্টাইন বলে যে আমি এখন গ্লোরিয়াকে বিয়ে করবো না। কেন করবো না? বলছে ভাই আমি তো বড় লোক না,
আমি এখন স্ট্রাগল করছি, আমার টাকা নাই, আমার নিজেই চলতে পারি না, থাকার জন্য বাড়িওয়ালা বের করে দিচ্ছে, এখন আমি কিভাবে বিয়ে করব? তো তখন ওই ব্যারিস্টার সাহেব তাকে বোঝালো, দেখো ভবিষ্যতে কে কি হবে কেউ কিছুই বলতে পারে না, তুমি বরং বিয়েটা করে নাও, ঠিক আছে, বিয়ের জন্য রাজি হয়ে যাও। এই দেখো এই যে ভদ্র মহিলা এবং ভদ্রলোক যে আবার একসাথে হবে 18 বছর পর, এটা কেউ বলতে পারতো না। গ্লোরিয়ার মতো একজন ফেমিনিস্ট আইডিয়ার মানুষ যে তোমাকে বিয়ে করতে রাজি হবে, এটাও তুমি বলতে পারতে না। তুমি এতক্ষণ গ্লোরিয়াকে ভালোবাসার কথা বলছো, সেই তুমি যে আবার বেঁকে বলবে, এটাও কেউ বলতে পারতো না। সো ভবিষ্যতে কি হবে এটা কেউ বলতে পারে না, তাই তুমিও বিয়েতে রাজি হয়ে যাও। এবং সে এত সুন্দর করে বোঝায় যে সবাইকে রাজি হয়ে যায় এবং হ্যাপি হ্যাপি এন্ডিং হয়ে যায়। এবং এটা হচ্ছে একটা অ্যান্টি কমেডি ড্রামা, সরি অ্যান্টি রোমান্টিক ড্রামা। অ্যান্টি রোমান্টিক ড্রামা কেন বলা হচ্ছে বলুন তো? কারণ এখানে যে হিরো থাকে সে মানে খুবই বীরত্বপূর্ণ হয় না, মানে তার যে রোমান্টিক আইডিয়াটা একজনকে ভালোবাসবে, একজনের জন্য মরে যাবো, একজনের জন্য, এই টাইপের কোনো জিনিস এখানে দেখানো হয় না, ঠিক আছে, সে ট্রাই মারছে। অ্যান্টি রোমান্টিক ড্রামা হচ্ছে এটা। তারপর এখানে যে থিমগুলো আমি প্রথমে বলেছিলাম, যে এখানে ম্যারেজ এবং লাভটা হচ্ছে থিম, আমরা দেখতে পাচ্ছি এখানে ভালোবাসা এবং ম্যারেজটাকে দেখানো হচ্ছে। এরপরে পরবর্তীতে এখানে থিম রয়েছে ফেমিনিজম, সেটা আমরা দেখতে পাই, মা মেয়ের মধ্যে ফেমিনিস্ট আইডিয়াটা এবং এটা কিভাবে প্রভাব ফেলেছে সম্পর্কের মধ্যে। এরপর মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে যে সম্পর্কে বিচ্ছেদ আসে, এটাও আমরা দেখতে পাই। ওভারঅল ব্যাপারটা হচ্ছে একটা পরিবার হঠাৎ করে মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে দূরে চলে গিয়েছিল, এখন তারা পুনরায় সবকিছুই ভুলে একসাথে হয়ে গিয়েছে 18 বছর পর। এখানেই আমাদের ড্রামাটা শেষ হয়। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আগামীকাল সবার পরীক্ষা আছে, সবাই ভালো করে এক্সাম দিবেন। আর এত রাতে ভিডিওটা আপলোড দেওয়ার জন্য আই এম ভেরি সরি, আসলে আমার কাছে সময় ছিল না, তাই আমি আপলোড করতে পারিনি। ধন্যবাদ সবাইকে, অ্যান্ড বেস্ট অফ লাক।